হাই এভরিওয়ান। এটা হচ্ছে মির্জা সায়নমুগ্ধ উপন্যাসের পর্ব সংখ্যা ৬৭। উপন্যাস মির্জা সায়নমুগ্ধ, লেখনীতে জান্নাতুল ফিরদাউস মিথিলা। এই উপন্যাসের আগে সবকটি পর্ব আমার চ্যানেলে আপলোড রয়েছে, তোমরা চাইলে গিয়ে দেখে আসতে পারো। তো বেশি কথা না বাড়িয়ে সোজাসুজি গল্পে আসা যাক। তুই আমার আগেই তোর মরণও প্রাপ। কন্দনের উপচে পড়া ঢেউয়ে নাস্তানাবুদ সপ্তদশী। আর্তনাদে ফাটছে বুক। শটান শিরদাঁড়ায় বোধ হয় জং ধরেছে তার। নতজানু হয়েছে ছোট্ট মাথাটা। মোলায়েম হাত দুটো তার বন্দি হয়েছে যুবকের রুক্ষ হাতের মুঠোয়। তা সরিয়ে ফেলার খুব একটা উদ্বেগ নেই সপ্তদশীর অন্তরালে। যুবক রূঢ় ক্রূরতার নামে গভীর দৃষ্টি নিষ্পলক ভঙ্গিতে তাকিয়ে আছে অবুঝ রমণীর পেল্লব মুখপানে। কাঁদতে কাঁদতে লাল টুকটুকে ভাব ধরেছে সপ্তদশীর সরু নাকের ডগাটা। গাল দুটোই ভর করেছে লালিমা, ঠোঁট ফুলে কলা গাছ। রূঢ় মানব আগ বাড়িয়ে থামালো না মেয়েটাকে। আশ্চর্য, মেয়েটার এহেন রূপখানা অত মনে ধরলো কেন তার? কেমন বেহায়ার ন্যায় তাকিয়ে আছে একদৃষ্টে। মানবী এবার নড়ে চড়ে উঠল। ক্ষুদ্র বদনখানি তার কান্নার দরুন কেঁপে কেঁপে উঠছে। কণ্ঠে একরাশ নিষ্পাপ পরশ লেপটে সে আওড়ালো, আমার আব্বুকে মারবেন না বেস্ট, লোকটাকে থামান। যুবকের বাদামি অধৈর্যগোল আচমকা টান বসালো বাঁকা হাসির। চোখ দুটোতে নামলো চিরচেনা ক্রূরতা। সে তৎক্ষণাৎ মাহির হাত থেকে ছোঁ মেরে কেড়ে নিল ফোনটা। অতঃপর বৃদ্ধা আঙুলের দক্ষ স্পর্শে ফোনের লাইন করলো ডিসকানেক্ট। এহেন কাণ্ডে আঁতকে ওঠে মাহি। সহসা বিচলিত কণ্ঠে বলে ওঠে, এ কী করলেন? লোকটাকে থামালেন না কেন বেস্ট? আমার আব্বু। এত সহজে মারবো না তোর জানোয়ার বাপকে। তার যে এখনো অনেক পাওয়া বাকি আছে। বাট এতটুকু জেনে রাখ, তোর বাপের মৃত্যু আমার হাতে নির্ধারিত, তা হোক আজ অথবা কাল। মানবীর ছোট্ট হৃদয়ের নরম ত্বকে কথাগুলো যেন এক একটা তীরের ফলার ন্যায় বিঁধল। সে কি অসহ্য অনুভূতি! দম আটকে আসার উপক্রম মাহির। সদ্য কর্তিত পাখির ন্যায় ছটফটাতে লাগলো তার ক্ষুদ্র তনু। অশ্রুভারে খানিকটা নুইয়ে এসে সপ্তদশী ভঙ্গুর কণ্ঠে আওড়ালো, এত বিষ, মনের কোণে এতটা বিষ নিয়ে কেন নিজের শত্রুর মেয়েকে এভাবে নিজের কাছে আটকে রাখার পায়তারা চালাচ্ছেন? এর চেয়ে ঢের শান্তি ছিল আপনি যদি আমায় একেবারেই প্রাণে মেরে ফেলতেন। যুবক হাসল, তাচ্ছিল্যের সে হাসি। চোখ দুটোতে শ্লেষাত্মক ভাবভঙ্গিমা ফুটিয়ে সেই কেমন গমগমে গলায় শুধালো, তুই মরে গেলে আমি চালাবো কাকে বান্দির মেয়ে? তেজ বাড়ল মাহির। অশ্রুসিক্ত লোচনে এক অদৃশ্য আগুন লেপটে তরাক ঘাড় উঁচিয়ে তাকালো বেয়াদব নামখ্যাত পুরুষের পানে। দাঁত কপাটে একে অপরের সঙ্গে পিষ্ট করতে করতে বলে ওঠে, আপনার কি একটুও খারাপ লাগে না? একটুও বুক কাঁপে না এসব করতে? আমার এমন কান্না বিজড়িত কণ্ঠ শুনেও কি এতটা কোল্ড এক্সপ্রেশন দেন আপনি? কথাটা গায়ে লাগায়নি মুগ্ধ। উল্টো ভাবলেশীন ভঙ্গিতে হাত এগিয়ে এনে মুখের কাছে তুড়ি বাজিয়ে হামি টানল বড়সড়, যেন মেয়েটার কথাবার্তায় বিন্দুমাত্র পাত্তা দেবার ইচ্ছে নেই তার। সপ্তদশী নাক টানল। এক অবোধ ঘৃণার দেওয়ালে তুলল মন মস্তিষ্কে। ভগ্ন হৃদয়ে জুড়িয়ে আসা কণ্ঠে অস্পষ্টে আওড়ালো, এখন নিজের বেঁচে থাকার ওপরেও বড্ড আফসোস হচ্ছে আমার। কেন যে এত কিছুর পরও আল্লামায় বাঁচিয়ে রাখলেন। সপ্তদশীর অস্পষ্টে আওড়ানো বাক্যগুলো বেশ কানে গেল মুগ্ধের। পরপরই গালের ভাঁজে নিজের লকলকে জীবের ডগাটা ঠেলে দিল নির্দয় মানব। কোনরূপ বাক্য বা আচমকা নিজের শক্ত হাতের অমসৃণ থাবায় আঁকড়ে ধরল রমণীর নরম চোয়াল। এক ঝটকায় জোর করে মেয়েটা আর মুখখানা ঘুরিয়ে আনলো নিজের দিকে। মাহি চোখ খেঁচে বন্ধ করে নিয়েছে ততক্ষণে। যুবক নীরবে বাঁকা হাসলো তা দেখে। বেহায়াপনার চরম সীমানায় নিজেকে আবির্ভূত করে সে আচমকা মুখ আগালো মাহির মসৃণ মুখ পানে। যুবকের উষ্ণ নিঃশ্বাসের প্রতিটি ঝাপটা যেন তীব্রতায় দোল খাচ্ছে সপ্তদশীর সম্পূর্ণ মুখমণ্ডলে। মাহি হাঁসফাঁস করছে এবার। দুহাতে আলতো করে ধাক্কা বসায় রূঢ় মানবের রুক্ষ বক্ষ ভাজে। অথচ বালাই ষাট, পাহাড় সম বলিষ্ঠ পুরুষ কিনা নিজ জায়গা হতে টললই না একটু। বেচারি সপ্তদশী চোখ দুটো বুজে রেখেই ফের ডুকরে উঠল। এরই মধ্যে যুবক হুট করে নিজ খোঁচা খোঁচা দাড়িতে আবৃত্ত রুক্ষ চোয়ালখানা আলতো করে ছোয়ালো সপ্তদশীর মসৃণ কপলে। মুহূর্তেই কেঁপে ওঠে মাহি। আটকে নিল নিঃশ্বাস। বুকটা টিপটিপ করছে তার। গালে বোধহয় বিদ্ধে হুল। রূঢ় মানব নিজ কাজে মত্ত। চোখ দুটো আবেশে বুঝে নিয়ে অনবরত নাক গাল ঘষছে সপ্তদশীর মসৃণ গালে। দক্ষ সুগন্ধ রসিকের ন্যায় আচমকা মেয়েটার গা থেকে নিঃশ্বাস টানলো জোরালো। পরমুহূর্তে আচ্ছন্নতার ঘোরে ডুব দিলেন মাফিয়া বেস্ট। দিন দুনিয়া ভুলে তীব্র মাদকের সংস্পর্শে এসে সদ্য আসক্ত হবার ন্যায় হাসকি স্বরে আওড়ালো,
ওহ মাই ওহ মাই এটা কি আবার? ওহ মাই মাই ইউ স্মেল লাইক মাইন। ও এখানে বলতে চাইছে যে ওহ মাই মাই ইউ স্মেল লাইক মাইন। বিরক্তিতে কপাল কুঁচকায় মাহি। তারাক ঝাঁঝালো কণ্ঠে বলে ওঠে, ছাড়ো না আমায়, খবরদার কথায় কথায় আমায় ছোবেন না। যুবকের ঘোর তখনও অটুট। মেয়েটার গালে দাবিয়ে রেখেছে সরু নাকের ডগাটা। আগের ন্যায় চোখ দুটো বুজে রেখে নিরেট কণ্ঠে আওড়ালো, আমার যখন ইচ্ছে যেভাবে ইচ্ছে সেভাবেই তোকে ছুবো। তুই না বলার কে? এসব পরিণতির কথা আগে মনে ছিল না? কি দরকার ছিল আগ বাড়িয়ে আমার কাছাকাছি আসার? কি দরকার ছিল যখন তখন আমার গা ঘেঁষার? ইউ নো না আই ওয়ান্ট ইউ পিচ্ছি। বাট তুই শুনিসনি তো, তাহলে এখন দূরে যেতে বলছিস কেন? আর কেনই বা করছিস এত আফসোস? কি লাভ আফসোস করে? মাহি থমকায়। আনবনে মস্তিষ্কের গভীরে নাড়া দেয় পুরনো ঘটনা প্রবাহগুলো। সে কখন গেছিল লোকটার কাছাকাছি? প্রতিবার তো লোকটাই মুখে তুলে চলে আসে তার নিকট। তাহলে এবার দোষ পাল্টা উল্টে গেল কেন? মাহি নাক ফুলায় বেশ, দৃঢ় চলে চিরবিড়িয়ে বলে ওঠে, আমার জানা মতে আমি কখনো স্বেচ্ছায় আপনার কাছে ঘেঁচিনি। অলক্ষে দাঁতের রুষ্ট চাপায় অধর পেশে হাসল রুলমানব। আলগোছে গাল সরিয়ে আনলো মেয়েটার গালের ওপর থেকে। পরক্ষণে কুঞ্চিত দৃষ্টিতে তাকালো সম্মুখে। মাহির দৃঢ় দৃষ্টি নড়বড়ে হয়নি এখনো। যুবক কেমন বাঁকা হেসে আচানক সপ্তদশীর চোয়াল চেপে তার ক্ষুদ্র মুখখানা এগিয়ে আনলো নিজের কাছে। কণ্ঠে অনর পরিতুষ্টি বজায় রেখে হিসিয়ে শুধালো, ওহ মাই ফাকিং সিগনোরা, ব্যাপার না, এবার থেকে ঘেঁচবি, যখন তখন ঘেঁচবি, যেভাবে চাইবো সেভাবেই ঘেঁচবি, যত চাইবো তত ঘেঁচবি। ট্রাস্ট মি সিগনোরা, তুই নিজে থেকে এসব করবি। যুবকের এহেন আত্মবিশ্বাসে হুট করে শ্লেষলাত্মক হাসি ফুটল মাহির ঠোঁটের কোণে। আওড়ালো শ্লেষলাত্মক বাণী, ইন ইয়োর ড্রিমস মেবি। তৎক্ষণাৎ দৃষ্টি তীক্ষ্ণ হলো মুগ্ধের, চোয়াল হলো শক্ত, কণ্ঠে তেজ ঢেলে যুবক পরপরই শুধালো, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। শুধু তোর রিয়েল লাইফ নয়, বরং তোর স্বপ্নেও কাবু করে বসবো আমি। অ্যান্ড গেস হোয়াট, আমার এই তিক্ত দহনে পুড়ে একাকার হতে তুই নিজেই আমার কাছে ছুটে আসবি সিগনোরা। সপ্তদশের মুখাভাবে বিপরীত ছাপ স্পষ্ট। চোখ দুটি চিকচিক করছে নোনা জল, দৃঢ়তা নামলো কণ্ঠায়। এত কনফিডেন্স? যাগ্গে, আমি কেবল ভাবছি ওই দিনটার কথা, যেদিন দ্য স্যাডো মনস্টার উর্ফে দ্য ব্লাডি বিস্ট নিজের ইগো স্যাটিসফাইড করতে না পেরে ভীষণ বাজেভাবে হেরে যাবে। সেদিন তোর অবস্থাটা কেমন হবে? লাইক এখন যেমন তেজ আছে তখন তেমন তেজ থাকবে তো? সপ্তদশী তীক্ষ্ণ বাক্যবাণে শক্ত হলেন রুরমানব। ফোটালেন দৃঢ় চোয়াল। মেয়েটা যে তাকে অপ্রকাশ্য চ্যালেঞ্জ ছুড়েছে তা আর বুঝতে বাকি নেই মাফিয়া বিস্টের। সে তৎক্ষণাৎ ঠোঁটের করে বাঁকা হাসির রেস্ট টেনে নীরবে বোঝালো, সম্মতি। কিয়তক্ষণ একদৃষ্টে মেয়েটার পানে তাকিয়ে থেকে পরপরই গমগমে গলায় শুধালো, তেজ এবং শক্তি দুটোই আজন্ম আমার ব্যক্তিত্বে থাকবে বান্দির মেয়ে। আর রইল বাকি ইগো, তোকে আমার বোধহয় দুর্বল গলাটা যদি আমার ইগো হয় তাহলে শুনে রাখ, আমার ইগো অনেক হাই। আজ পর্যন্ত হেরে যাওয়া নামক শব্দের সাথে আমার দেখা সাক্ষাৎ হয়নি কখনো, না পরবর্তীতে কোনোদিন হবে। তুই বললি তুই কোনোদিন আমার প্রতি দুর্বল হবি না, তাই তো? দেন সিগনোরা। শেষ বাক্যটুকু আওড়ে মুখটা আচমকা এগিয়ে আনে মুগ্ধ। ঠেকালো মেয়েটার একদম মুখের কাছে। বাঁকা হেসে তীক্ষ্ণ কণ্ঠে আওড়ালো, মে আই গো ফর আ ট্রায়াল? মানবী নিশ্চুপ, কেবল দৃষ্টিজোড়া অপলকভাবে তাকিয়ে আছে রুর মানবের চোখের পানে। বোধহয় অজানা মায়ার বোধ হারিয়েছে সে। বেভুলার ন্যায় অজান্তেই মাথা নাড়ল ওপর নিচ। তা দেখে গাল ঢেলে নীরব হাসল মুগ্ধ। তক্ষুনি মেয়েটার অধরে টুপ করে অধর ছুঁয়ে সেভাবে হাসকে স্বরে শুধালো, কিসের অনুমতি দিয়ে দিলি বান্দির মেয়ে? খেয়াল আছে এবার আমি ঠিক কতটা বেপরোয়া হব? সহ্য করতে পারবি তো? কজ আমি জানি আমার জয় নিশ্চিত। রক্তাক্ত চারপাশ, এলোমেলো কামরা, নরম ফোমের বিছানাটার দশা হয়েছে করুণ। বিছানার এক পাশ দিয়ে ঝুলছে একখানা নিস্তেজ হাত, যার আঙুলগুলো থেকে চুইয়ে পড়ছে লৌহ। সফেদ রঙা ব্ল্যাঙ্কেটের আড়ালে বোধহয় লুকিয়ে রাখা নিস্তেজ দেহটা। একজোড়া বুট পরিহিত কদমে মালিক নির্বিঘ্নে এগিয়ে এসে দাঁড়ালো বিছানার পাশে। গম্ভীর মুখভঙ্গি তার, এক হাতে ধরে রাখা টবেকো পাইপ, ঠোঁটের ফাঁকে মাউথ পিস গুজে অনবরত টানছে তামাক। তার আশেপাশে গোটাকতক দেহরক্ষী, শত হলেও অত বড় মাপের গ্যাংস্টার বসে খানিকটা অ্যাটিটিউড তো থাকবেই। সুদর্শন কপাল গোছালেন এই পর্যায়ে। ঠোঁটের কোণে মাউথ পিস চেপে রেখে নীরবে বাহাত নাড়িয়ে আদেশ শুনলেন, ব্ল্যাঙ্কেট ছড়া। পাশে দাঁড়িয়ে থাকা বডিগার্ডরা তাই করলো। তক্ষুনি সামান্য এগিয়ে এসে এক ঝটকায় তুলে দিল ব্ল্যাঙ্কেটটা। অমনি আশেপাশে থাকা সকলে কেমন মুখ কুচকে ঘুরে গেল অন্যত্র।
কেউ কেউ অলক্ষ্যে কেঁপে উঠলেন নিস্তেজ দামিয়ানের অমন করুণ দশা দেখে। অথচ গ্যাংস্টার বস নিকোলাস নির্বিকার, ভ্রুক্ষেপহীন কায়দায় তামাক টানছে শব্দ করে। তন্মধ্যে পেছন থেকে এগিয়ে আসে গ্রাবিয়েল, নিকের শুভাকাঙ্ক্ষীর ডান হাত। আফ্রিকান বলিষ্ঠ পুরুষ সে, মুখখানায় রাজ্যের অন্ধকার। গম্ভীর মুখ মানব তখন আলগোছে গলা খাঁকারি দিলেন, গমগমে গলায় বলে ওঠেন, বস, দামিয়ানকে কে মারলো এভাবে? সহসৈনিকের সমুদ্রনীল আখিদয়ের শক্ত দৃষ্টি একত্র নিক্ষেপ হলো গ্রাবিয়ালের মুখ পানে। অমনি থতমত খেলো বেচারা। তড়িঘড়ি করে দৃষ্টি নামিয়ে কদম চড়াতে চাইলে সম্মুখ থেকে ধেয়ে আসে নিকের বজ্র কঠিন ধমক, ইউ সান অফ আ বাস্টার্ড! মানুষ মারার স্টাইল দেখেও বুঝিস না এটা কার কাজ? এমন একটা নামি দামি হোটেলে এসে দিন দুপুরে মানুষ মেরে যাওয়ার সাধ্যি কেবল একজনেরই আছে। তড়িত বিস্ফারিত দৃষ্টিতে তাকায় গ্রাবিয়েল, বিভ্রমে ডুবে অস্পষ্টে আওড়ায়, ইউ মিন ইটস মনস্টার? নিক বাঁকা হাসল কেমন। তৎক্ষণাৎ শরীর ঘুরিয়ে কদম বাড়ালো অদূরের কাউচের পানে। সেথায় রয়ে শুয়ে নিজ আকর্ষণীয় পুরুষালী দেহখানা এলিয়ে দিয়ে পায়ের ওপর পা তুলল সে। ভীষণ ভাব নিয়ে তামাক টানতে টানতে আওড়ালো, যেহেতু মনস্টার নিজে এসে বাস্টারটাকে মেরে দিয়ে গেছে, তার মানে ঘটনার সত্য। মনস্টার হ্যাজ আ উইকনেস। গ্রাবিয়েল দৃষ্টি শুরু করলো এই পর্যায়ে। মুখটায় গম্ভীর যে ছাপ নামিয়ে সন্ধিহান গলায় বলল, কিন্তু এমনও তো হতে পারে আমরা একটু বেশি ভাবছি নি, কারণ দামিয়ান তোমার কাছে ওই মেয়েটার খোঁজ দিয়েছে যাকে মনস্টার তার প্যালেসে আটকে রেখেছে। বাট অ্যাজ পার উই নো, মনস্টারের প্যালেসে অনেকেই আছে। আনডাউটেডলি সেখানে মেয়েও আছে। তাহলে তোমার কি সত্যি মনে হয় মনস্টার শুধু এই একটা মাত্র মেয়ের প্রতি উইক? আই ডোন্ট নো হোয়াই, বাট আমার এটা মোটেও বিশ্বাস হচ্ছে না। নিরুত্তাপ নিক পায়ের ওপর পা তুলে নাচাচ্ছে সে। দুহাত কাউচের গায়ে এলিয়ে দিয়ে গম্ভীর কণ্ঠে আচমকা বিস্ফারিত বাক্য শুরল সুদর্শন, স্বয়ং রুজদি কিং যে মেয়ের সুরক্ষায় তাকে আর পেন্ট হাউস আড়াল করেছে, তার প্রতি মনস্টারের দুর্বলতা নেই বলছো? তক্ষুনি আকাশ ভেঙে পড়ল গ্রাবিয়েল। মুখাভাবে তার মুহূর্তেই লেপটে গেল হতবিহ্বলতার ছাপ। বিস্ময়ভাবে দূরত্ব বাড়ল দুঠোঁটের মাঝে। হতবিহ্বল কণ্ঠে আওড়ালো, এ কথা তুমি কিভাবে জানলে নিক? ওয়েট এ মিনিট। থামল গ্রাবিয়েল। এক মুহূর্ত স্থবির হয়ে বিচক্ষণতার সঙ্গে হিসেব কষল মনে মনে। একে একে দুই মিলিয়ে হঠাৎ আন্দাজে ঢিল ছুঁড়ে ফেলল, আওড়ালো, এমন নয় তো মনস্টারের হিডেন প্যালেসে আমাদের কেউ থাকবে না বলছো? নিকের আগ বাড়িয়ে বলা বিস্ফারিত বাক্যে আশ্চর্যের ছাপ ফুটল গ্রাবিয়েলের মুখে। সেই সঙ্গে বাড়ল তার কৌতূহল। মানব তৎক্ষণাৎ ছুটে এলো নিকের পানে, অতি আগ্রহে জানতে চাইল, কে সে নিক? আর এমন হলে আমরা এখনো বসে আছি কেন? এহেন কথার প্রত্যুত্তর করলেন না সুদর্শন গ্যাংস্টার বস। নির্বিকারে উঠে দাঁড়ালেন বসা ছেড়ে। হাতের তালুতে টবেকো পাইপখানা চেপে রেখে এগোলেন লিভিং এরিয়ার দিকে। তবে পথিমধ্যেই তার আর দৃষ্টি গিয়ে আচমকা ঠেকল অদূরের সোফায় এক কোণে, যেথায় গায়ের ওপর ব্ল্যাঙ্কেট জড়িয়ে জড়সড় ভাব নিয়ে বসে আছে রুশ স্লাট রমণী। তাকে দেখা মাত্রই নারী নিপুংসক মানবের অভ্যন্তরে আবেদনের বিদ্যুৎ ঝলকে উঠল যেন। সে তক্ষুনি বাঁকা হেসে কদম বাড়ালো রমণীর দিকে। রমণী ভীতু, কিছুক্ষণ আগে সচোখে দেখেছে অত বড় দুর্ঘটনা, তাই তো কেমন তটস্থ সে। নিক এগিয়ে এলো চুপচাপ, চোখ মুখে এক প্রকার লিপসা লেপটে ঠোঁট কামড়ে চেয়ে রইল মেয়েটার পানে। ভীত রমণী রক্তিম মুখখানা আপাদমস্তক পরক করতে যুবক কেমন হিসিয়ে শুধালো, দামিয়ানের টেস্ট ছিল বলতে হবে। কথাটা বলে যুবক তৎক্ষণাৎ দুহাতে সজোরে ধাক্কা দিয়ে বসল রুশ স্লাট রমণীর গায়ে। এহেন অতর্কিত আক্রমণে দিশাহীন রমণী আচমকা হেলে পড়ল সোফার নরম কোলে। লিপুস নিক তার পানে ঝুঁকে এসে গা থেকে ব্ল্যাঙ্কেটটা টেনে সরাতে চাইলে রমণী ভীত সন্ত্রস্ত কণ্ঠে আওড়ালো, নো নো নো, নট নাও। নিষিদ্ধ অনুভূতিতেই টলমল নিক। থোড়াই শুনল রমণীর নাকচ। সে উল্টে এক হাতে তক্ষুনি রমণীর গা থেকে ব্ল্যাঙ্কেটটা টেনে এনে ছুঁড়ে ফেলল মেঝেতে। মুহূর্তে উন্মুক্ত হলো রুজ রমণীর দেহ সৌষ্ঠব্য। নারী লিপুংসক যুবক কেমন বাঁকা চোখে দেখিয়ে যাচ্ছে মেয়েটাকে। রমণী নিজেকে ঢাকতে চাইলেই যুবক হাত রাখলো নিজের প্যান্টের অগ্রভাগে। অতঃপর রমণীর হাজার বাঁধ দেওয়া সত্ত্বেও খারাপ পুরুষ লিপ্ত হলো নিষিদ্ধ আদিম কাজে। এরই মধ্যে লিভিং এরিয়ায় হাজির গ্রাবিয়েল। অস্থির উচাটানে কি যেন বিড়বিড়িয়ে যাচ্ছে সে। আনমনে বাঁদিকে দৃষ্টি উঁচিয়ে তাকাতেই অমনি ফের থতমত খেয়ে গেল গম্ভীর পুরুষ।
তড়িঘড়ি করে নজর ঝুঁকিয়ে প্রস্থান ঘটাতে উদ্যত হতে কর্ণগহ্বরে ভেসে এলো নিকের শীতকার ধ্বনিতে আওড়ানো বাক্য, বাস্টার্ড মনস্টার, শুনে রাখ, খুব শীঘ্রই তোর দুর্বলতা থাকবে ওই স্ল্যাটের জায়গায়, আর আমি রোজ, না, প্রতি মুহূর্ত তাকে নিলামে তুলব, আই প্রমিস। শহরের সবচেয়ে দামি স্টেজে ওর দাম ওঠাবো আমি। অন্ধকারে নিমজ্জিত কামরা, যেথায় চোখ যাচ্ছে সেটাই ধুধু অন্ধকার। সপ্তদশীর কক্ষের দুয়ারপানে দাঁড়িয়ে আছে মিলা। চিন্তায় কপালের চামড়ায় পড়েছে ভাঁজের ছাপ। তরুণী আর এক মুহূর্ত সময় নষ্ট না করে তক্ষুনি পা ছোটালো কক্ষে। বিচলিত কণ্ঠে আওড়ালো, মুনলাইট, কোথায় তুমি? অন্ধকারে পা টিপে টিপে হাঁটছে মিলা। হাঁটার পথিমধ্যে হুট করেই তার পা দুটো স্পর্শ পেল কারো শীতল অঙ্গে। তক্ষুনি ভরকায় মিলা। হাঁটা থামিয়ে তড়িঘড়ি করে হাঁটু ভেঙে বসলো মেঝেতে। অন্ধকারে হাতড়ে মেঝেতে পড়ে থাকা মানবীর গায়ে আলতো করে ছুঁয়ে দিয়ে উদ্বিগ্ন কণ্ঠে আওড়ালো, মুনলাইট, কি হয়েছে তোমার? এভাবে মেঝেতে শুয়ে আছো কেন? এই মেয়ে। সপ্তদশী সজাগ, তবুও দুর্বল কণ্ঠ ফুঁড়ে কথা বেরোচ্ছে না তার। মীরা আরও অস্থির হলো। এক নাগাড়ে বেশ কয়েকবার ডাকার দরুন নীরব কান্নায় জর্জরিত মেয়েটা অস্পষ্টে থেমে থেমে বলল, কি হয়েছে? রমণী সাড়া পেয়ে হাঁফ ছাড়ল মেয়েলা। খানিকটা স্বস্তিতে মুদে আচমকা সতর্ক কণ্ঠে আওড়ালো, ওঠো, কেউ তোমার জন্য অপেক্ষা করছে। হকচকিয়ে ওঠে মাহি, অবোধ কণ্ঠে জিজ্ঞেস করে ওঠে, কে? অন্ধকারে মিলার মুখ অভিব্যক্তি স্পষ্ট নয়, কেবল শোনা গেল তরণীর সুরম কণ্ঠ, তোমার পাগল পুরুষ। দুদিনের একটা মেয়ে, জাস্ট দুদিনের, কাল এসে আজকে দ্য শ্যাডো মনস্টারকে নিজের আঙুলের ডগে ঘোরাচ্ছে। আজ তার মিথ্যে এবং বোনাহেটের কথা জেদ ধরে মনস্টার তোমাদের সবাইকে কুকুর পেটা করেছে, তারপর তোমরা চুপ করে থাকবে? ওকে এত সহজে ছেড়ে দেবে? তোমরা কি ভুলে গেলে মনস্টার তোমাদের কি বলেছিল? যে একে অপরকে মেরে শেষ পর্যন্ত টিকে থাকতে পারবে কেবলমাত্র সেই এই প্যালেস থেকে বের হতে পারবে। অথচ তোমরা কি করলে? প্যালেসের টর্চার সেল, যেথায় মনস্টারের আদেশে একত্র করা হয়েছে সকল মেয়েদের। গম্ভীর মুখে অ্যালেক্সের অমন বিতর্কিত বাক্যবাণী দোলাচালে বলে সকল মেডস বারবার একে অপরের পানে তাকাচ্ছেন আর দৃষ্টি। ওদিকে অলক্ষ্যে বাঁকা হাসছে অ্যালেক্স। ধূর্ত শিয়ালের ন্যায় মাহির বিরুদ্ধে বিষ ঢালছে সকলের মনে। প্রথম বাক্যবাণী সকলকে অমন ভাবনায় পড়তে দেখে ধূর্ত মানব ফের গম্ভীর কণ্ঠে মুখ খুললেন, তোমরা সবাই যেমন বন্দি, ওই মেয়েটাও তো বন্দি, তাহলে তোমাদের সাথে এমন ব্যবহার, আর ওর সাথে আলাদা, এটা কেন হবে? তোমরা কি এখনো বুঝতে পারছো না ওই মেয়ে ঠিক কতটা চালাক? ও ঠিকই নিজের রূপ এবং কথার জালে মনস্টারকে ভুলিয়ে দিচ্ছে আর তোমাদের ওপর অত্যাচার বাড়াচ্ছে। এখনো চুপ করে থাকলে ও মনস্টারকে দিয়ে তোমাদের সবাইকে মেরে ফেলবে। একযোগে আঁতকে ওঠে সকলে। কেউ আগ বাড়িয়ে বলেই বসে, না, ওই মেয়েকে আর বাড়তে দেওয়া যাবে না, ওর খেল এই পর্যন্তই। সহসা রহস্যময় বাঁকা হাসির রেশ ফুটল অ্যালেক্সের ঠোঁটের কোণে। গম্ভীর মুখ মানব শক্ত চলে পিঠ ঘুরিয়ে দাঁড়ায় এবার। নিজের শেষ চাল চেলে বলে ওঠে, শোনো সবাই, যে ব্যক্তি ওই মেয়েকে সরিয়ে ফেলতে পারবে তাকে আমি নিজ দায়িত্বে এ প্যালেস থেকে পরিত্রাণ দেব, কথা দিচ্ছি। সুযোগ, এ যে বন্দিনীদের নিকট নিজ আজাদি হাসিলের সবচেয়ে বড় সুযোগ, তা কি আর অত সহজে কেউ হাতছাড়া করে? প্রত্যেকের চোখে মুখে আচমকা ফুটে উঠল এক প্রকার বিদ্বেষ। যে বিদ্বেষের দোষী কারাগারে স্থান পেয়েছে নিষ্পাপ সপ্তদোষী। কে জানে এখন কার ভাগ্যে আর কি আছে। মাথার ওপর তীব্র তুষারপাত। কোমল সপ্তদশী কাপা কাপা বদনে এসে দাঁড়িয়েছে প্যালেসের উল্টো দিকের দুয়ারপানে। তার পাশে দাঁড়িয়ে আছে মিলা, সতর্ক দৃষ্টিতে তাকাচ্ছে এদিক ওদিক। ভীত সপ্তদশী কেমন ঠোক গিলছে বারংবার। দোনো মনে হুট করে জিজ্ঞেস করে ওঠে, এত রাতে এভাবে ওপেনলি দেখা করাটা আদৌ কি ঠিক মিলা? বিস্ট যদি দেখে ফেলে? তক্ষুনি ঘাড় ঘুরিয়ে তাকায় মিলা। মুখে এক অদ্ভুত শান্ত হাসির রেশ টেনে এক হাতে আলতো করে জড়িয়ে ধরে মাহির কাঁধ। সস্নেহে শুধায়, আরে ধুর পাগল, আমি আছি না, এত টেনশন নিচ্ছ কেন? তুমি নির্বিঘ্নে কথা বলো তোমার পাগল পুরুষের সাথে। আমি এখানেই, মানে ব্যাকইয়ার্ডে দাঁড়িয়ে আছি। আমি নজর রাখবো কেউ এখানে আসে কিনা। তুমি যাও, হ্যাভ আ গ্রেট কোয়ালিটি টাইম ডিয়ার। বলেই মিলা কাজ ছাড়ল মাহির। সপ্তদশীকে আর কিছু বলার সুযোগ না দিয়ে তড়িঘড়ি করে পা ঘোরালো উল্টো পথে। এদিকে দ্বিধায় জর্জরিত মাহি। হঠাৎ বুক কাঁপছে তার, মনে হচ্ছে খারাপ কিছু একটা ঘটতে চলেছে। মাহির উদ্বিগ্নতা বাড়ছে ক্রমশ। অভ্যন্তরীণ চিন্তায় বুধ থেকে মেয়েটা যেই না চলে যেতে উদ্যত হবে, অমনি অদূরের অন্ধকার জঙ্গলে আদ্যপ্রান্ত হতে ভেসে এলো অল্প পরিচিত এক ডাক, সানবার্ড। সহসা থমকায় সপ্তদশীর পদযুগল। ছলাৎ করে উঠল বুক। ঠায় দাঁড়িয়ে রইবার কালে
পেছন থেকে ফের ফিসফিসিয়ে ডেকে ওঠে যুবক। এই শানবার্ড, দেখা না করেই চলে যাবে? শুকনো ঢোক গিলল মাহি। রয়ে শয়ে ঘুরে দাঁড়ালো সে। কদম দুটো সম্মুখে বাড়াতে গেলেই যুবক আচমকা সতর্ক কণ্ঠে বলে ওঠে, স্টপ! যেখানে আছো সেখানেই থাকো, কাছে এলে বিপদ হতে পারে। মাহি থামল, সরু দৃষ্টি আলগোছে উঁচিয়ে তাক করলো সম্মুখে। অদূরে সেরফ অন্ধকার, যেথায় আদেও কেউ দাঁড়িয়ে আছে কিনা তা বোঝা মুশকিল। সপ্তদশের কাঁপা কাঁপা কণ্ঠে অস্পষ্ট জিজ্ঞেস করলো, কিছু বলবেন? অদূরে দাঁড়িয়ে থাকা কামান্ড মায়াঙ্ক কেবল গভীর দৃষ্টি অবলোকন করে যাচ্ছে মেয়েটাকে। কণ্ঠে রা নেই তার, চোখ দুটো তৃষ্ণা মেটাতে ব্যস্ত, যেন কতদিন ধরে প্রিয় মানুষের দর্শনের অপেক্ষায় ছিল তারা। এদিকে মাহি সর্বাঙ্গ কাঁপছে ঠান্ডায়, দেহের হাড়গুলো বাড়ি খাচ্ছে এক অপরের সনে। মেয়েটা ফের ব্যস্ত গলায় জিজ্ঞেস করলো, কিছু বলবেন? মায়াঙ্ক মৃদু হাসল, কণ্ঠে নমনীয়তা ঢেলে আওড়ালো, বলতে তো অনেক কিছুই চাই, তবে সময় আর সুযোগের অপেক্ষা। যাকগে সেসব কথা। তা বলো তো শানবার্ড, তুমি আমায় ডাকলে কেন? কিছু কি হয়েছে? হুট করে পায়ের তলা থেকে মাটি সরে গেল মাহির। অভ্যন্তরে হোঁচট খেতে গিয়েও কোনো মতে রক্ষা পেল সে। কপালে উদয় হলো সন্দিগ্ধ ভাঁজ। তড়িঘড়ি করে ব্যস্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, মানে? আমি কখন ডাকলাম আপনাকে? আপনিই তো আমাকে ডাকলেন। কি? আমি? কখন? আমি তো... বাকিটা বলতে গিয়ে জিভ আটকালো মায়াঙ্কের। আনমনে তার দৃষ্টি গিয়ে থমকালো মাহির ঠিক মাথার ওপর। প্যালেসের টাওয়ারের ছাদ থেকে ধীরে ধীরে গড়াচ্ছে একখানা বিশাল বরফের স্তূপ, যা মেয়েটার মাথার ওপর পড়লে হয় মাথা ফাটবে, নয়তো বড় কোনো ধরনের দুর্ঘটনা ঘটবে নিশ্চিত। মায়াঙ্ক অস্থির হলো। তক্ষুনি মাহিকে সতর্ক করে দেবার ভঙ্গিতে আওড়ালো, সানবার সরো, বরফ পড়ছে। বুঝল না মাহি। চশমার আড়ালে চোখ দুটো ক্ষুদ্র করে নিয়ে সন্ধিয়ান কণ্ঠে পরপর জিজ্ঞেস করলো, কি? কি পড়বে? মায়াঙ্কের অস্থিরতা বাড়ছে ক্রমশ। সতর্ক দৃষ্টি আবারও গিয়ে তাক হলো মেয়েটার মাথার ওপর। বরফটা বড্ড বেঁকে এসেছে, যে কোনো সময় ঘটবে দুর্ঘটনা। মায়াঙ্ক কেমন দিকবিদিক শূন্যের ন্যায় ফের আওড়ালো, সরো সানবার্ড, মাথার ওপর খেয়াল করো। হতভম্ব মাহি। কি বলছে কমান্ডার লোকটা? বারবার সরতে বলছে কেন? আর মাথার ওপরেই বা কি? ভাবতে ভাবতেই রমণী আলগোছে মাথা তুলে তাকালো। অমনি দৃষ্টি থমকালো সপ্তদশীর। চোখের সামনে অত্ত ওপর থেকে ধসে পড়ছে একখানা বরফের স্তূপ। হতবুদ্ধির ন্যায় নিশ্চল হয়ে গেল রমণী। তড়িঘড়ি করে দুহাতে নিজের মুখ ঢাকতে গেলেই আচানক একজনের শক্তপোক্ত হাতের হেঁচকা টানে সপ্তদশী ক্ষুদ্র বদনখানি টলে উঠল বেশ। চোখের পলকে সেই হাত জোড়ার বলিষ্ঠ মালিক নিজ পাহাড় সম দেহের আড়ালে আড়ালে রমণীর ক্ষুদ্র টলমল বদন। জোরালো ধাক্কায় দুজনে গিয়ে আছড়ে পড়ল বরফের তুলতুলে গায়ে। থমকায় চারপাশ, থমকায় সপ্তদশী। এলোমেলো সমস্ত ভঙ্গি তার। চোখ থেকে সরে গিয়েছে চশমা। সে অবস্থাতে কপাল কোচকে সম্মুখে তাকালো মাহি। পর মুহূর্তে নিজেকে আবিষ্কার করলো বড্ড ঘৃণিত মানুষের বুক পিঞ্জরে। মানবের বলিষ্ঠ দেহখানা তাকে আগলে রেখেছে। মাহি ধীরে ধীরে চোখ উঁচায়। বলিষ্ঠ পুরুষের সুশ্রী উদ্বিগ্ন মুখপানে দৃষ্টি নিবদ্ধ করতেই আচমকা তার গাল বরাবর চুইয়ে পড়ল উষ্ণ তরল জাতীয় কিছু। মাহি ভরকায়। তড়িঘড়ি করে দৃষ্টি নিঘাত করতে দেখে রূঢ় মানবের ঘাড়ের পিছন থেকে অবলীলায় গড়াচ্ছে উষ্ণ দাজালহু। তবুও মানবের চোখ মুখে ব্যথা লেশ মাত্রও নেই। সেটাই লেপ্টে আছে আকাশসম উদ্বিগ্নতা, যা তার কণ্ঠ ফুটে উঠল মাত্র একটি কথায়, আর ইউ ওকে সিগনোরা? আজকের পর্বটা এখান অবধিই রাখলাম। পরের পর্ব নিয়ে খুব শীঘ্রই ফিরে আসবো। ততক্ষণের জন্য পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। যদি কোনো ভুল থাকে ধরিয়ে দেবেন। ততক্ষণের জন্য টাটা।